কালটা বসন্ত, রূপসী বাংলা, আঁচলে তার রূপের ছটা, আর সেই ছটাই ফেটে পড়ছে পলাশের ঝাড়ে, লেকের ধারে আর শালের জঙ্গলে। আপনি শিল্পী, তাই আপনার জন্যই প্রকৃতির এত আয়োজন। দেখতে চান ঠিক কী বলতে চাইছি? কথা দিলাম কর্মব্যস্ততায় হারিয়ে যাওয়া ভালো লাগা ফিরিয়ে দেবো আপনার কাছে। তাহলে চলুন আর দেরি না করে হারিয়ে যাই এক মায়ার রাজ্যে, আর আবিষ্কার করি প্রকৃতির গর্ভে লুকিয়ে থাকা এক অচেনা বাংলাকে। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি ফ্রেশ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এই মুহূর্তে রয়েছি একটি জঙ্গল বেষ্টিত এবং লেক বেষ্টিত এরিয়াতে, যেটা কিনা পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা থেকে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 265 কিলোমিটার দূরে পশ্চিম দিকে। আর তো আন্দাজ করুন ঠিক কী জায়গা হতে পারে সেটা। পশ্চিম দিকে বললাম, হ্যাঁ। তো বেসিক্যালি আমি বলেই দিই, আমি বেসিক্যালি এর আগে বহুবার পুরুলিয়াতে গেছি, কিন্তু তার প্রতিবেশী জেলা বাঁকুড়াতে সেভাবে কোনো দিনও ঘুরিনি। তো এটা হলো বাঁকুড়া অ্যাকচুয়ালি। তো এটার বাঁকুড়ার অত্যন্ত বিখ্যাত একটা স্পট মুকুটমণিপুর। তো সেই মুকুটমণিপুরে তো একটা ড্যাম আছেই, এছাড়াও তার চারপাশে অজস্র দেখার জায়গা আছে, যেরকম ঝিলিমিলি অঞ্চল, যেখানে কিনা গাছবাড়ি আছে, সেটা দেখব, ট্রি হাউস। এছাড়া আপনার সুতান লেক আছে, সুতান ফরেস্ট আছে, হ্যাঁ। তো এই ধরনের কিছু কিছু জায়গা আছে, আর কিছু ভিউ পয়েন্টস আছে। সেই জায়গাগুলোতে আজকে ঘুরবো আর দেখাবো। পরে আসছি কাছের যে জায়গাটা, মানে মুকুটমণিপুরের যে লেকটা, যে ড্যামটা আর কি, যেটাকে দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ বলা হয়, তো সেই জায়গাটাতে পরে আসছি। তো সঙ্গে থাকুন না, এখন আমি বেরোচ্ছি ওই জায়গাগুলো দেখতে। সকালে উঠে হালকা করে ব্রেকফাস্ট করে নিয়েছি। কালকে রাতে আমি এসেছিলাম এই রিসর্টটাতে। তো এই রিসর্টটা মুকুটমণিপুর টাউনটা যেটা আছে তার থেকে অল্প একটু দূরে, 2-2.5 কিলোমিটার বাইরের দিকে। সেই জন্য খুব একটা গাড়ির বা লোকজনের দেখা মেলে না, একটু জঙ্গল পরিবেষ্টিত জায়গাটা। তো আমি একবার দেখিয়ে নিচ্ছি রিসর্টটা ঠিক কীরকম। তো এই দেখুন বন্ধুরা রিসর্টের এরিয়াটা। তো এখানে একটা প্লেগ্রাউন্ড মতো করা আছে, আর প্রচুর লোক এখানে খেলছে, ছোটরা ব্যাডমিন্টন এইসব খেলে। আর এখানে একটা দোলনা করা আছে, খুব সুন্দর লোকেরা দোলে এখানে। তো আর এইদিকে হলো প্রপার্টিটা, এইখানে দোতলায় আমি আসি অ্যাকচুয়ালি। এই দোতলায় ঘরের ভাড়া মোটামুটি খুবই সস্তা। যে ঘরগুলো আমাদের একেবারেই বেসিক ফেসিলিটি নিয়ে, সেগুলোর ভাড়া হলো 800 টাকা, আর যেগুলোর ফেসিলিটি বেশি 2,500 টাকারও ঘর আছে। এই রেঞ্জের ঘর আছে, খুব যে কোনো বিশাল হাইফাই তা না। এটা হচ্ছে সাইডের একটা গেট, ফ্রন্ট গেটটাও আছে, আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে প্রপার্টির আরেকটা পার্ট। এখানে বাচ্চারা দুলছে দোলনাতে, খুবই সুন্দর প্রপার্টিটা। এটার নাম হলো আরণ্যক রিসর্ট। তো রিসর্টটার নামে সার্থকতা আছে, তার কারণ একেবারে জঙ্গল পরিবেষ্টিত জায়গা এবং
ভীষণই এক রকমের ফরেস্টের ভাইবস আছে একটা। তো সেই জন্য এই রিসর্টটার নাম দেওয়া হয়েছে আরণ্যক রিসর্ট। এদিকে ডান দিকেও প্রপার্টি রয়েছে, দেখুন ওরা দুলছে। আর এদিকে হলো রেস্টুরেন্ট এরিয়াটা, এই যে আরণ্যক রেস্টুরেন্ট লেখা আছে। প্রচুর ফুলের বাগান করা আর গাছগাছালিতে ঘেরা এই রিসর্ট এরিয়াটা। বন্ধুরা, এই রিসর্টের পেছনের জায়গাগুলো কতটা এরকম একটু দেখে নিন। এই যখন আমি ঘোরাচ্ছি ক্যামেরাটা দেখুন, এরকম এই জঙ্গল আছে এক গাদা। এখানে কিন্তু আমি কাল রাতে শিয়ালের ডাক শুনতে পেয়েছি। হ্যাঁ, শিয়াল আর অন্যান্য ছোটো ছোটো জন্তু জানোয়ার আছে। হাতি ফাতি নেই যদিও, জিজ্ঞাসা করলাম। তো এটা জঙ্গলমহল এরিয়া বাঁকুড়ার। এখান থেকে পুরুলিয়া খুব দূরে নয়, এখান থেকে বান্দোয়ান হলো 60 কিলোমিটার, আর পুরুলিয়া টাউন হলো অ্যাপ্রক্সিমেটলি 85 কিলোমিটার। আর এই হলো মেন রোডটা আরণ্যক রিসর্টের ঠিক সামনে দিয়ে। সোজা চলে গেলে ড্যাম এরিয়াটা পড়বে। আর এদিকে যদি ঘোরাই ক্যামেরাটা, তাহলে এদিকে অ্যাকচুয়ালি বাঁকুড়া যাওয়ার রাস্তা। তো আমি আজকে যাবো এই দিকে। তো আবহাওয়া প্রসঙ্গে জানি না কি বন্ধুরা, এখানে আবহাওয়া এখনও অত্যন্ত মনোরম, জঙ্গলমহল হওয়ার জন্য চারিদিকটা আর কি জঙ্গলে ঘেরা এবং ভীষণ কোজি আবহাওয়া আর কি। তবে রাতে খুব ঠান্ডা থাকে, কিন্তু ফেব্রুয়ারি মাসের পড়ে গেলেও মাঝামাঝি এন্ডের দিকে চলে গেছে অলমোস্ট, তাও কিন্তু বেশ ঠান্ডা থাকছে এখানে। তবে সকালের দিকে বেশ চড়া রোদ্দুর ওঠে, ওয়েদার খুব ড্রাই এখানে। কালকে রাতে ওই রকম 13-14 ডিগ্রির রেঞ্জে টেম্পারেচার ছিল। তো আজকে খুব সুন্দর আবহাওয়ায়, আমি মনোরম আবহাওয়ায় ঘুরে বেড়াবো বসন্তের। আশা করছি বেশ কিছু পলাশের বনও দেখতে পাবো। আমি সেভাবে ড্রাইভারকে বলবো। আমি একটা বাইক নেবো আর কি। প্রথমে ওরা বলেছিল যে টোটো দেবে, তারপরে বললো যে এমন এমন জায়গায় যেতে হবে যেগুলো টোটো দিয়ে কভার করা শক্ত, মানে ভেতরে ঢুকতে হবে, অনেক জায়গা আছে এরকম রিমোট জায়গা। তো সেইগুলো বাইকে করে যাব। তো গাড়ি এসে গেছে বন্ধুরা। এই গাড়িটা না, যেটা দাঁড়িয়ে আছে, এটা বিশাল গাড়িটা, এটা ট্যুরিস্ট গাড়ি এনাদের। তো এইটা হলো আমার গাড়ি, এই টোটোতে করে যাব। প্রথমে টোটো, তারপরে বাইকের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর কি। তো চলুন তাহলে যে স্পটগুলো দেখি নি এক এক করে। বন্ধুরা, আমরা অতিক্রম করছি কংসাবতী ড্যামের লক গেট এরিয়াটা, যার ঠিক পেছনেই রয়েছে আসল ড্যামটা। সেটা এখান থেকে ফুটেজ নিতে পারবো না। তো দেখুন লক গেটটা। তো এইটা হলো লক গেট এরিয়াটা। দুদিকে খাড়াই পাহাড় রয়েছে, একদিকে পাহাড়টা একটু কম, একদিকে বেশ বেশি। তো এটাই হলো কাঁসাই নদী। এইখানে লক গেটটা করা আছে আর কি। তো টোটো চলে গেল, এই বাইকটা এলো, এই বাইকটায় করে আমরা যাব। এখন তেল ভরা হচ্ছে বাইকে, রিমোট জায়গায় নিয়ে যাবে আমাকে। ওই ছোট ব্যাগটার মধ্যে রয়েছে জলের বোতল। এই জায়গাটাতে অনেক হোটেল রয়েছে চারদিকে, দেখুন সুপর্ণা হিন্দু হোটেল, এটা বেশ বড় এই হোটেলটা। আর ওই দিকে ড্যামটা, ওইটা ক্রস করে আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি। আর এখানে লেখা আছে দেখুন, ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, ইরিগেশন ডিপার্টমেন্ট। কংসাবতী ড্যামের ধার ঘেঁষে যাচ্ছি একদম। ডান দিকে দেখতে পাচ্ছেন কংসাবতী ড্যাম, নীল আকাশ, আর এই সুন্দর রাস্তাটা বেঁকে বেঁকে ড্যামের ধার ঘেঁষে চলে গেছে। সমুদ্রতল থেকে প্রায় এটা 600 থেকে 700 ফিট অ্যাবাভ সি লেভেল, মালভূমি এরিয়া, সেজন্য রাস্তাটা এরকম ঢেউ খেলানো। ড্যাম দেখতে যাওয়ার রাস্তাটা দেখুন, অসাধারণ রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে একদম পিকচারাস।
দেখুন একটা খুব ইন্টারেস্টিং জায়গা ক্রস করছি, একটা ছোট্ট কালভার্ট আছে, চারিদিকে ধান ক্ষেত। হ্যাঁ, এখান দিয়ে জলটা যাচ্ছে, ড্যামের মতো করা আছে, আর এখানে জঙ্গল। একটু পরেই পড়বে তালবেড়িয়া ড্যাম। বন্ধুরা এসে গেছি তালবেড়িয়া ড্যামের ঠিক সামনে। ভীষণ সুন্দর জায়গা, একদম স্বর্গীয় শোভা আছে এই জায়গাটাতে। আর চারদিকে রয়েছে শালমহুয়ার জঙ্গল, আর এখানে বোট রাইডের ব্যবস্থা করা আছে। সেই বোট রাইড আমি করব। এটা বেসিক্যালি একটা ইরিগেশন প্রজেক্ট। তো এখানে এই জায়গাগুলো খরাপ্রবণ জায়গা, সেই জন্য এখানে সরকার থেকে ইরিগেশন প্রজেক্টের ব্যবস্থা করা আছে। তো তালবেড়িয়া ড্যাম বা তালবেড়িয়া জলাধার বা লেক যাই বলুন, এগুলো সবই ওই ইরিগেশন প্রজেক্টের আন্ডারেই পড়ে। দেখে নিন একবার। এই বোটগুলোতে করেই যাব আর কি। তো চলুন তাহলে দেখা যাক কত ভাড়া কী বৃত্তান্ত, জিজ্ঞাসা করি আর রাইড শুরু করে দিই। তোমার নাম কি দাদা? সুখদেব। সুখদেব, কোথায় বাড়ি তোমার? বাঁকুড়া? রাউতড়া, বাঁকুড়া। আচ্ছা, তো এই কতদিন ধরে করছো তুমি তালবেড়িয়া ড্যামে? মোটামুটি 5 বছর নৌকা চালাচ্ছি। 5 বছর, বাহ। তো নৌকা চালাও। তো এটা ড্যামটা কত পুরনো? এটা আমিও বলতে পারছি না। আমি হওয়ার আগেই। তুমি হওয়ার আগেই অনেক পুরনো, তার মানে 40 বছরের ওপরে পুরনো, প্রায় 50 বছর কাছাকাছি। বুঝলাম, ঠিক আছে। আর এখানে কিরকম টুরিস্টরা আসেন? টুরিস্ট পিকনিক সিজনে অনেক ভিড় হয়, অনেক আছে। তবে মুকুটমণিপুর যে জলাধারটা আছে তার তুলনায় লোকে একটু কম জানে এটা, না? ওইটার তুলনায় এখানে অনেক কম আসে। বড় জায়গা তো, এটা ছোট। হ্যাঁ, এটা ছোট জায়গা, ছোট হলে অসম্ভব সুন্দর। ছোট তো কি আছে। যাই হোক, ঠিক আছে। দিনে কিরকম কতগুলো ট্রিপ মারো এখানে? এখন সিজন তো পেরে গেছে, এখন টুকটাক হয়। খুব একটা হয় না। তো এখানে সবই কি মোটর চালিত বোট? এরকমই বোট, পালতোলা নৌকা নেই কোনো? কত বড় হবে এখানে ঘুরতে? কিরকম টাইম লাগে? ওইদিকে জায়গা আছে মোটামুটি তোমার 20-25 আধ ঘন্টা এরকম টাইম। আচ্ছা, আধ ঘন্টা টাইম লাগে। তো সংক্ষেপে দেখে নিলেন বন্ধুরা তালবেড়িয়া ড্যামের ইতিবৃত্ত। অফবিট স্পট বাঁকুড়া জেলায়। তো বাঁকুড়া বলতে লোকে ওই বিষ্ণুপুর বোঝে বা ওই টেরাকোটার মন্দির বোঝে, মুকুটমণিপুর বোঝে, কিন্তু তালবেড়িয়া কিন্তু কম লোক জানে। ঠিক আছে, জন্য ইচ্ছে করে আমি এই জায়গাটাতে বেশি এলাম পরিচয় করানোর জন্য তালবেড়িয়া সম্পর্কে। এর আগে অনেক ভিডিও তুমি দেখেছি, একেবারে যে দেখিনি তা নয়। প্রতি 10 জন পিছু হয়তো 2 জন করে এসছে যারা বাঁকুড়ার ওপর ভিডিও করেছে। তো দাদা আমাদেরকে ঘোরাচ্ছে, দেখতে থাকুন আপনারা তালবেড়িয়া ড্যামের প্রাকৃতিক শোভা। মানে ভীষণ সুন্দর নৈসর্গিক শোভা আছে এখানে। তো দেখা হয়ে গেল বন্ধুরা এই লেকটি, ড্যামটি আর কি ভীষণ সুন্দর। এখানে আপনাদের অনুরোধ রইল, এখানে আসবেন, 100 টাকা করে টিকিট। আর খুব সুন্দর ঘোরা নেনারা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটু মানুষ কম আসে বলে এখন অতটা নোংরা হয়নি, কিন্তু মানুষ যত আসতে শুরু করবে বুঝতেই পারছেন, আস্তে আস্তে কিন্তু নোংরা আবর্জনা বাড়তে থাকবে। যাই হোক, সবাইকে অনুরোধ করবো জায়গাটাকে পরিষ্কার রাখবেন। অত্যন্ত সুন্দর একটা টুরিস্ট স্পট বাঁকুড়াতে। বন্ধুরা এখানে একটি অ্যাড দেওয়া আছে একেবারে এই ড্যামটির গায়ে।
তালবেড়িয়া ড্যামের সৌন্দর্য, সুতান জঙ্গলের রোমাঞ্চ উপভোগ করার পর শালপাতা রেস্টুরেন্টটি তৃপ্তিদায়ক আহারে আপনার ভ্রমণ হবে অনন্য। তার মানে এখানে একটি শালপাতা রেস্টুরেন্ট রয়েছে, এই হলো তার ম্যাপ দেওয়া আছে যে পথে আসবেন। রাউটতা, ঝিলিমিলি রোড, শালপাতা, তালবেড়িয়া ড্যাম দেখুন তলায় দেওয়া রয়েছে, এই পথে আসতে হবে। এরকম করে করে টুকটাক এখানে ইকো রিসর্ট গড়ে উঠছে। যেমন আমি গাছবাড়ি দেখব আজকে, এরকম প্ল্যান করেছি, বেশি দূর না এখান থেকে। তারপর যাবো সুতান ফরেস্ট। বন্ধুরা চলেছি আমরা ট্রি হাউস বা গাছবাড়ি দেখতে, খুব কাছেই চলে এসেছি ট্রি হাউসের। খুব সুন্দর এই জায়গাটা, ঢুকে গেছি আমরা এরিয়ার মধ্যে। সামনেই দেখতে পাচ্ছেন গাছবাড়িটি, এটা হলো রিমিল ইকো কটেজ বলে এটাকে। দেখুন খুব ইন্টারেস্টিং গাছবাড়িটি। এই বাড়িটা তলায় রয়েছে এক গাদা গাছের কাণ্ড, একটু কাছে যাই তাহলে বোঝা যাবে। এই দেখুন এগুলো গাছের কাণ্ড নিয়ে তৈরি হয়েছে, এর বেসটা অ্যাকচুয়ালি এর ওপরই গাড়িটি দাঁড়িয়ে আছে। এইভাবে বাড়িটা, একটা বারান্দা আছে, সব কটেজ কিন্তু ইকোটুরিজম কটেজ। এখান দিয়ে ওটা সিঁড়ি রয়েছে, আর পাশে রয়েছে এখানটা রেস্টুরেন্ট, খুব সুন্দর বানিয়েছে যে এই জিনিসটা। ওইখানে আবার একটা খুব সুন্দর বাড়ি রয়েছে দূরে, ওগুলো সবই কটেজ। এখানে আবার আরেকটি গাছ বাড়ি, তবে এই রুমগুলোর কিন্তু ভাড়া বেশ বেশি, যেহেতু যতদূর আমি জানি 2.5 থেকে 3-এর রেঞ্জে ভাড়া। তো এই অঞ্চলটিকে বলা হয় ঝিলিমিলি, বাঁকুড়ার ঝিলিমিলি অঞ্চল। এখানে আবার সুন্দর বসার জায়গা করা আছে, সিট পাতা আছে। এই গাছবাড়িটির তলায় আবার চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে লোকেরা, টুরিস্টরা আর কি আনন্দ নিতে পারবেন এখানে বসে। চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করা আছে দেখুন ঠিক কাণ্ডের গোড়াতে একদম। প্রচুর ফুলের বাগান চারিদিকে, সবুজের সমারোহ। দূরে দেখুন এখানে টেন্ট করা আছে, দেখুন এই টেন্টগুলো, এই টেন্টগুলোর বিভিন্ন ভাড়া আছে আর কি, 4800, 4200, 5000। বেশ ডেকোরেটেড, কতদূর যা শুনেছি। ভেতরে ঢুকতে পারছি না কারণ ভেতরে লোকজন রয়েছে। আর এদিকে রয়েছে একটা সুন্দর লেকের মতো, নিচে একটু নিচে যেতে হবে, এখান থেকে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখানে দেখুন ক্যাম্পটা, কুসুম 115 এবং সব নাম ক্যাম্পগুলোর। এই বেসটা করা আছে, এর ওপরে ক্যাম্পগুলো তৈরি। এই যে সামনে আবার আরও 1, 2, 3 ক্যাম্প রয়েছে। একটু একটু দেখা যাচ্ছে ভেতরে আবার টিভির ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করা আছে ক্যাম্পের ভেতরে। এটার নাম পলাশ 116। এটার নাম হলো শিমুল 117। এইখানে আবার একটা হাট মতো করা আছে, কি সুন্দর। এখানে মানুষ বসে আড্ডা মারতে পারেন, খেতে পারেন। জঙ্গলে ঘেরা অনন্য সুন্দর একটি রিসর্ট, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট। অবশ্যই এই অঞ্চলের সব থেকে ভালো। দেখুন বন্ধুরা এখানে পুকুরটি কি সুন্দর, জঙ্গলে ঘেরা এই ছোট্ট পন্ডটি। তো এর সামনে একটা কি বলে, একটুখানি এগিয়ে গিয়ে হয়তো এখানে মাছ ধরার জন্য এই ব্যবস্থাটা করা রয়েছে। এই যে সামনে আমি যাচ্ছি, মনে হয় এটা মাছ ধরার জন্যই করা আছে, বা এখানে দাঁড়াতেও পারেন লোকে।
এই জায়গাটার প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারেন। দেখুন, কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই ঝিলিমিলি থেকে আরেকটি ফরেস্ট খুব কাছে, মানে এই পার্টিকুলার এই জায়গাটা থেকে আরেকটি ফরেস্ট খুব কাছে। এই ফরেস্টটিকে বলে বান্দোয়ানের জঙ্গল, যেটা কিনা পুরুলিয়া জেলার মধ্যে পড়ে। এটা বাঁকুড়া, ওটা পুরুলিয়াতে পড়ে। তো বান্দোয়ানের জঙ্গলে বাঘ দেখা গেছিলো কিছুদিন আগেকারই ঘটনা। হ্যাঁ, তো সেই জিনিসটাকে অনেকে ওখানে লোকাল লোকেরা অবজার্ভ করেছিলেন যে বাঘ এরকম রাস্তা ক্রস করছে। তো ইন্টারেস্টিং আর কি জায়গাটা। ওখানেও কিন্তু এরকম জঙ্গলের মধ্যে কটেজ আছে, তো আপনারা সেখানেও যেতে পারেন। ওটা হচ্ছে আরেকটা অফবিট পুরুলিয়া, আর এটা হলো অফবিট বাঁকুড়া। পুরুলিয়ার বাঁকুড়া ভূপ্রকৃতিটা মোরাললেস একই রকম। পুরুলিয়া আরেকটু বেশি হিলি, ওর অল্টিটিউডটা আরেকটু বেশি, কিন্তু বাঁকুড়ার এই অঞ্চলগুলো আমি দেখছি বেশ হিলি আছে। এগুলো সবই মালভূমি এরিয়া আর কি। রিমিল ইকো কটেজের রেস্টুরেন্টের ঠিক পেছনেই এই জিনিসটি দেখতে পেলাম। খুব ইন্টারেস্টিং একটি জিনিস। হাতিটা কি সুন্দর একটা পোজে রয়েছে, দেখুন। এখানে ছোট্ট আর কি ছোটো বাচ্চাদের খেলার মতো পার্ক বানানো আছে, তার সামনেই আবার একটা রয়েছে কটেজ, আর ঠিক পেছনে গাছবাড়িটা। খুব সুন্দর লাগলো জায়গাটা ঘুরে। আপনারা এখানে অবশ্যই আসবেন, রেকমেন্ড করছি। 1-2 দিন কাটিয়ে যাবেন, তাহলে আর কি অনেক রিল্যাক্স থাকবেন লাইফে। এই জায়গাটা খুব রিল্যাক্সিং এফেক্ট আছে, রিল্যাক্সিং ভাইবস রয়েছে এই জায়গাটাতে। আমরা যে রিল্যাক্সিং ভাইবটা সিটি মানে শহরের লাইফে পাই। তো বন্ধুরা, এক ঝলক দেখে নিন আমি কীভাবে কলকাতা থেকে মুকুটমণিপুর এলাম। তো প্রতিবারের মতো বন্ধুরা, আমার এই যাত্রা ট্রেনে করে হয়নি। তার কারণ আমি ট্রেনের টিকিট পাইনি, ওয়েটিং লিস্ট ছিল। তো সেই জন্য আমি ডিসাইড করি বাসে করে আমি যাব। তো সামগ্রিক যে যাত্রাটা, এটা 3টে ফেজে বিভক্ত ছিল। প্রথম ফেজ ছিল দুর্গাপুর অবধি। আমি করুণাময়ী থেকে বাসে করে, শ্যামলী পরিবহনের বাসে করে দুর্গাপুর গেলাম। তো সেই দৃশ্যগুলো আপনারা এবার দেখতে চলেছেন। আর তারপরে দুর্গাপুর থেকে আমি একটা ছোট্ট টোটো নিয়ে আমি গেলাম দুর্গাপুর স্টেশন এবং বাস স্ট্যান্ড সংলগ্ন এরিয়াটাতে। সেখান থেকে আমি ধরলাম মুকুটমণিপুর যাওয়ার বাস। ডাইরেক্ট বাস পাওয়া যায়, সেই বাসগুলো ধরলাম। এগুলো সেমি লাক্সারি গোছের বাস ছিল। সেটা ছিল দ্বিতীয় পর্ব। আর তৃতীয় পর্বে আমাকে বাসটি নামিয়ে দিল খাতড়াতে। সেই খাতড়া থেকে আমি একটি টোটো করে প্রায় 8 কিলোমিটার দূরের মুকুটমণিপুরের রেস্টুরেন্টে এবং লজে আমি পৌঁছলাম। তো দেখুন সেই দৃশ্যগুলো। সকাল 10টা নাগাদ এই বাসটি ছেড়ে যায় করুণাময়ী থেকে। আপনারা দেখছেন শ্যামলী পরিবহন বাসের ভেতরের যে কনফিগারেশনগুলো, খুব সুন্দর এসি বাস, সিটার বাস। এবং এই বাসটি গেছিল বর্ধমানের ওপর দিয়ে, পৌঁছেছিল দুর্গাপুরে। কলকাতা থেকে দুর্গাপুরের দূরত্ব হলো 160 কিলোমিটার। যেতে সময় লেগেছিল 3 ঘন্টা 45 মিনিটের মতো। পথে পড়েছিল বর্ধমান ছাড়াও শক্তিগড়ে বাসটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ওখানে আমরা ল্যাংচা খেলাম এবং অন্যান্য প্রচুর মিষ্টি বিক্রি হচ্ছিল। তো সেইগুলো ছোটো ছোটো করে টেস্ট করলাম, করে আবার বাসে উঠে পড়লাম। এরকম করতে করতে বেলা 2:15 নাগাদ আমরা ঢুকলাম দুর্গাপুরে নেবে। তখন খিদে পেলেও হালকা করে ঝালমুড়ি কিনলাম, খুব বেশি খাই না আমি ভ্রমণ করার সময়। এবং তারপর উঠলাম দ্বিতীয় বাসটিতে, যেটা কিনা আমাকে খাতড়ায় ছেড়ে দিল। শ্যামলী পরিবহন বাসের ভাড়া ছিল 500 টাকা। এবং পরবর্তী যে বাসটি, যে সেমি লাক্সারি বাসটিতে করে আমি খাতড়া অবধি গেলাম বাঁকুড়া হয়ে, এই বাসটির ভাড়া ছিল 75 টাকা। সিট পেয়েছিলাম একেবারে জানলার ধারেই, তাই জানলার ধারের ফুটেজগুলো নিতে অসুবিধা হয়নি।
বাসটি যথেষ্ট দ্রুত গতিতেই যাচ্ছিল হাইওয়ে দিয়ে। দুর্গাপুর বাঁকুড়া যে এক্সপ্রেসওয়েটা আছে, যে হাইওয়েটা আছে, সেই হাইওয়ে দিয়েই যাচ্ছিল। বাসটি বাঁকুড়ায় গিয়ে অনেকক্ষণ দাঁড়ালো, বাঁকুড়া বাস স্ট্যান্ডে। সেখানে আরেকবার খিদে পেলো আমার, আমি আবারও একটু ঝালমুড়ি কিনে খেলাম। তো এইভাবে ঝালমুড়ি খেতে খেতে অবশেষে কখন সন্ধে গড়িয়ে গেছে খেয়ালই করিনি। আমি বাসের মধ্যে একটু ঘুমিয়েও পড়েছিলাম। তখন সন্ধ্যে 6:15 বাজে আমাদের বাসটি পৌঁছালো খাতড়াতে। খাতড়ার দূরত্ব হলো কলকাতা থেকে প্রায় 220 কিলোমিটারের মতো, 220 থেকে 230 কিলোমিটারের মতো। তো আমাকে আরও যেতে হলো প্রায় 20 কিলোমিটার। ওখান থেকে টোটো নিয়ে নিলাম সেই 20 কিলোমিটারের জন্য। এই বাকি যে টোটোর জার্নিটা ছিল, এটা একদম নিকষ কালো অন্ধকারের মধ্যে, কিছুই প্রায় দেখা যাচ্ছে না, এবং আমরা জঙ্গল পেরিয়েছিলাম। খুব সুন্দর ছিল সেই অনুভূতিটা। এরম করতে করতে সন্ধ্যে 7:30 নাগাদ আমরা পৌঁছলাম মুকুটমণিপুর গেস্ট হাউসে। এক ঝলক দেখে নিন এই গেস্ট হাউসের ভেতরের কনফিগারেশনটা। ঘরের ভেতরে সুন্দর ঘরটা, সিম্পল ছিমছাম। এর ভেতরে একটি বড় খাট আছে, সাইডে একটি বড় টিভি আর সোফা সেট রাখা আছে, আর দূরে একটা বড় আয়নাও আছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ছিমছাম ঘর ভাড়া যে খুব বেশি তা না, মাত্র 1600 টাকা ভাড়া। এর থেকে কম ভাড়ারও ঘর আছে। আমি ভিডিও শুরুতে একটু দেখিয়ে নিয়েছি এর এই যে রিসর্টটা আছে তার বাইরের কনফিগারেশনগুলো। খেলার মাঠটাট আছে, প্রচুর বাগান আছে চারদিকটাতে। তো এইভাবে আমার শুরু হলো মুকুটমণিপুর সফর। চলুন আবার তাহলে ফিরে যাই বাকি পর্বে। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি খুব ইন্টারেস্টিং একটা জায়গাতে। এই জায়গাটার নাম হলো সুতান ফরেস্ট। বাঁকুড়ার পশ্চিম দিকে, পশ্চিম ঘেঁষা পুরুলিয়ার খুব কাছেই, জেলার খুব কাছেই এই ফরেস্টটি অবস্থিত। তো গাছগাছালিতে ঘেরা, বিভিন্ন টাইপের গাছ রয়েছে অ্যাকচুয়ালি। গাছগাছালিতে ঘেরা এই সুতান ফরেস্ট ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি। তো আমার সাথে যে ভাই আমাকে নিয়ে এসছে এই ফরেস্টে, উনি কিছু বলবে আর কি এই সুতান ফরেস্ট সম্পর্কে। হ্যাঁ, বলো তো একটু ভাই, যে এখানে কি কি ধরনের গাছ দেখতে পাওয়া যায়? এখানে মূলত শাল বেশি, শালমহুল। শালমহুল, আচ্ছা। কেন্দ গাছ আছে, কেন্দ গাছ হয় ছোট ছোট, খাওয়া খুব মিষ্টি সুস্বাদু। আচ্ছা, বুঝছেন? এছাড়া ওই ছাতনি গাছ, শিরিষ গাছ, শিশু গাছ, এগুলো বেশি। ও শিশি, এগুলোকে দিয়ে তো কাঠ তৈরি হয়? হ্যাঁ, এগুলো শক্ত কাঠ, শক্ত কাঠ তৈরি হয়। কিন্তু এখান থেকে তো ফরেস্ট থেকে গাছ নিয়ে যাওয়া নিষেধ। না না, শাল কাঠ পার্সোনাল হলেও নিয়ে যাওয়া নিষেধ। হ্যাঁ, কারণ এটা তো ফরেস্ট বনের যে অধিকর্তা আছে তাদের আন্ডারে পুরো, তাদেরকে বলে যা করার করতে হবে, নিজে থেকে কেউ কিছু করতে পারে না। ঠিক কথা একদম। আর এখানে এই পাতা, প্রচুর মানুষ পাতা কুড়িয়ে নিয়ে যায়, শাল পাতা তৈরি করে, শাল পাতা তৈরি করে খাবার খায় প্লেটে। এই যে দেখাচ্ছি, এই বলছে যেটা, এই দেখুন পড়ে আছে এক গাদা। হ্যাঁ, যাই হোক, আর কি বলে, আমরা শাল পাতার প্লেটে খাচ্ছি এখানে আসার পর থেকেই ক্রমাগত। আর এখানে মাঝে মাঝে টুকটাক কিছু হাতি টাতির দেখা মেলে। কি হাতির দেখা মেলে? হাতির দেখা মেলে। এই জিন্নাত বাঘটা এখানে ধরেছিল, এই রানীবাঁধে ধরেছিল জিন্নাত বাঘটাকে। ও হরিণের গন্ধে ডিয়ার পার্কের সামনে চলে গিয়েছিল। আচ্ছা, ডিয়ার পার্ক বলতে মুকুটমণিপুর যে ডিয়ার পার্কটা আছে ওখান থেকেই ধরেছে। রানীবাঁধ থানা পড়ছে, রানীবাঁধ থানা পড়ছে। ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, তারপর ধরে নিয়ে চলে গেছে। এরকম এক একটা মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। হাতি প্রচুর বেরোয়, হাতি বনশুকর। হ্যাঁ, তো আমরা দেখতে পাবো কিনা এখন সেটা ভাগ্যের ব্যাপার অবশ্যই, কারণ তাদের ইচ্ছে কখন তারা সামনে আসবে, আমরা তো কিছু করতে পারি না। ঠিক আছে, আমরা তাহলে এবার লেকের দিকে যাবো তো ভাই, নাকি? লেকের ভেতরে একটা লেক আছে, তো সেই লেকটা যাবো। দেখে নিন একবার ফরেস্টটাই বন্ধুরা, এরকম দেখতে সুতান ফরেস্ট ভীষণ সুন্দর, একদম ফুল অফ অক্সিজেন, একদম রিল্যাক্সিং এফেক্ট আছে জায়গাটাতে। ফরেস্টের ভেতরে রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সুতান লেকের দিকে। সুতান লেকটা হলো সুতান ফরেস্টের একদম ঠিক মাঝখানটাতে।
এখানেই শেষ করছি ব্লগটি। আমি দেখালাম কী করে বাঁকুড়াতে এলাম, মুকুটমণিপুরে এলাম এবং সামগ্রিক যাত্রার বিবরণটা। তার সাথে আমি দেখালাম ছোট করে মুকুটমণিপুরের যে রিসর্টটা আছে যেখানে আমি উঠেছি সেই রিসর্টটাকে। আর তারপরে আমি দেখালাম তালবাড়িয়া ড্যাম আর এই ঝিলিমিলির এই গাছবাড়ি এবং সংলগ্ন এরিয়াটা। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবেই আপনারা আমাকে সাপোর্ট দিতে থাকবেন, তাহলে আমি অনেক নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।